নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। আজ 10ম পর্ব, ঊনবিংশ পরিচ্ছেদ ষড়যন্ত্র। আইবুড়ির কুটিরের কয়েক ঘর অন্তরে কোদণ্ড মিশ্রের গৃহ। ইহাও মাটির কুটির, খড়ের ছাউনি। গত 20 বৎসর কোদণ্ড মিশ্র এই কুটিরে বাস করিতেছেন। তাহার স্ত্রী পুত্র পরিজন নাই। কোদণ্ড মিশ্রের কুটিরে প্রদীপ জ্বলিতেছিল। বদ্ধ দ্বারের অন্তরালে দুইজন বসিয়া মন্ত্রণা করিতেছেন। একজন স্বয়ং কোদণ্ড মিশ্র, অন্য ব্যক্তির নাম কোক বর্মা। কোদণ্ড মিশ্রের সামান্য পরিচয় পূর্বে পাওয়া গিয়াছে। তিনি শশাঙ্কদেবের একজন মন্ত্রী ছিলেন। শশাঙ্কদেবের মৃত্যুর পর মানবদেবের হ্রস্ব রাজত্বকালে মন্ত্রীদের মধ্যে প্রাধান্য লইয়া যে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হইয়াছিল, কোদণ্ড মিশ্র তাহাতে জয়ী হইতে পারেন নাই। কুটিলতার যুদ্ধে পরাস্ত হইয়া তিনি রাজসভা ত্যাগ করিয়াছিলেন এবং এই নিভৃত দীন পল্লীতে আসিয়া বাস করিতেছিলেন। তারপর ভাস্কর বর্মা আসিয়া রাজ্য গ্রাস করিলেন। বিজয়ী মন্ত্রীরা নূতন রাজার কোপানলে ভস্মীভূত হইলেন। কেবল কোদণ্ড মিশ্র বাঁচিয়া গেলেন। ভাস্কর বর্মা অবজ্ঞা ভরে এই স্বয়ং নির্বাসিত মন্ত্রীকে গ্রাহ্য করিলেন না। তদবধি 20 বৎসর ধরিয়া কোদণ্ড মিশ্র নূতন রাজবংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছেন। চাণক্য যেমন নন্দ বংশ ধ্বংস করিয়াছিলেন, তিনিও তেমনি বর্ম বংশ শেষ না করিয়া ছাড়িবেন না। ভাস্কর বর্মার রাজত্বকালে তিনি সুবিধা করিতে পারেন নাই, কিন্তু এখন অগ্নিবর্মাকে পাইয়া আশা হইয়াছে শীঘ্রই তিনি তাহার চক্রান্তে সফল হইবেন। সমস্তই প্রস্তুত, কেবল একটি বাধা। অগ্নিবর্মার পরে সিংহাসনে কে বসিবেন সেই যোগ্য লোক খুঁজিয়া পাওয়া যাইতেছে না। কোদণ্ড মিশ্রের বয়স এখন 70, অস্থি চর্মসার ব্রাহ্মণ। তাহার জীবনে আর কোনো কাম্য নাই। স্বনির্বাচিত রাজাকে গৌড়ের সিংহাসনে বসাইয়া তিনি মন্ত্রিত্ব করিবেন, এই সংকল্প লইয়াই বাঁচিয়া আছেন। আজ রাত্রে কোদণ্ড মিশ্র যাহার সহিত মন্ত্রণা করিতেছেন, সেই কোক বর্মা তাহার অপেক্ষা বয়সে অনেক ছোট। কোক বর্মার বয়স 35-36-এর অধিক নয়, কিন্তু আকৃতি দেখিয়া অধিক বয়স মনে হয়। মাংসল দেহ, কদাকার মুখে মসূরিকার চিহ্ন, চক্ষু দুটি কুচের মতো রক্তবর্ণ। তাহার মুখ দেখিয়া ভেকের মুখ মনে পড়িয়া যায়। কোক বর্মা গৌড় রাজ্যের একজন সেনাপতি। সে জাতিতে উগ্র, বর্ধমান ভুক্তির এক মান্ডলিক। উগ্রগণ তৎকালে ক্ষত্রিয় বলিয়া পরিচিত ছিলেন। বাহুবল ও যুদ্ধে পরাক্রমের জন্য তাহাদের খ্যাতি ছিল। কোক বর্মা এই উগ্রগণের পরম্পরাগত অধিনায়ক। অগ্নিবর্মার যৌবরাজ্যকালে সে তাহার বয়স্য ছিল, গুপ্ত ব্যাসনে সহযোগিতা করিত। তারপর অগ্নিবর্মা সিংহাসনে আরোহণ করিলে তাহার কৃপায় এবং উগ্রগণের অধিনায়কত্ব হেতু সেনাপতি পদ লাভ করিয়াছিল। কিন্তু সেনাপতির গুরু দায়িত্বের প্রতি তাহার বিন্দু মাত্র নিষ্ঠা ছিল না। সে ঘোর নীচ কর্মা ও বিবেকহীন পাষণ্ড। চাটুবৃত্তি যেমন তাহার প্রকৃতি সিদ্ধ ছিল,
তেমনি প্রয়োজন হইলে কৃতজ্ঞতা করিতেও সে পশ্চাৎপদ ছিল না। রানী শিখরিণীকে যেদিন সে প্রথম দেখিল, সেদিন তাহার অন্তরে কদর্য লালসা উদ্রিক্ত হইয়াছিল। সেই দিন হইতে সে মনে মনে রাজার শত্রু হইয়াছিল। রানী শিখরিণী তখন গুপ্ত প্রণয় লীলা আরম্ভ করিয়াছেন। সুতরাং কোকবর্মার আশা জন্মিল সেও বঞ্চিত হইবে না। সে দূতীর হস্তে রানীকে লিপি পাঠাইতে আরম্ভ করিল, কিন্তু কোনো ফল হইল না। রানী তাহার ন্যায় কুৎসিত পুরুষকে অনুগ্রহ করিতে সম্মত হইলেন না। কোকবর্মা অনেক চেষ্টা করিয়াও লালসা চরিতার্থ করিতে পারিল না। উপরন্তু তাহার প্রণয় পত্রগুলি রানীর হস্তে মারাত্মক অস্ত্র হইয়া রহিল। এইভাবে ব্যর্থ ও লজ্জিত এবং লাঞ্ছিত হইয়া কোকবর্মার লিপ্সা আরো তীব্র হইয়া উঠিল। ছলে বলে যেমন করিয়া হোক রানীকে বশ করিতেই হইবে। কিন্তু শিখরিণী যতদিন রানীর পদে প্রতিষ্ঠিত আছে, ততদিন তাহাকে লাভের আশা নাই। ধীরে ধীরে কোকবর্মা কোদণ্ড মিশ্রের ষড়যন্ত্র জালে জড়িত হইয়া পড়িল। বর্তমানে কোকবর্মা ও কোদণ্ড মিশ্রের যে আলোচনা হইতেছে, তাহা নূতন নহে, পূর্বে বহুবার হইয়া গিয়াছে। কোদণ্ড মিশ্র বলিতেছেন, কোকবর্মা, তুমি রাজা হও, এমন সুযোগ আর পাবে না। কোকবর্মা ভেক মুন্ড নাড়িয়া বলিল, রাজা হতে চাই না, আমি শুধু রানীকে চাই। কোদণ্ড মিশ্র বলিলেন, মূর্খ, রাজ্য পেলে রানীকেও তো পাবে। দেখো, এখন কর্ণ সুবর্ণে তোমার 2000 উগ্র ছাড়া আর কোনো সৈন্য নেই। অন্য সব সেনাপতি সৈন্য নিয়ে দণ্ডভুক্তির সীমানা রক্ষা করছে, জয়নাগকে ঠেকিয়ে রেখেছে। এই সুযোগে তুমি সিংহাসনে বসলে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। কোকবর্মা দংষ্ট্রাবহুল হাসিয়া বলিল, ঠাকুর, আপনার কথা শুনতে ভালো, কিন্তু এখন গৌড়ের সিংহাসনে বসা আর শুলে বসা একই ব্যাপার। জয়নাগ অতি ধূর্ত ও কুটিল, সে একদিন না একদিন গৌড়ের রাজ্য গ্রাস করবেই। কোদণ্ড মিশ্র বলিলেন, আমিও ধূর্ত এবং কুটিল, আমি কৌটিল্যের শিষ্য। আমি যতদিন মন্ত্রী আছি ততদিন জয়নাগ গৌড়ে দন্তস্ফুট করতে পারবে না। কোকবর্মা রূঢ় ভাবে বলিল, কিন্তু আপনি আর কতদিন? তারপর? আমার এখনো অনেক দিন বেঁচে থাকবার ইচ্ছা আছে, জীবন সম্ভোগ আমার সম্পূর্ণ হয়নি। কোদণ্ড মিশ্র ক্রোধ দমন করিয়া বলিলেন, তুমি অদূরদর্শীর মতো কথা বলছ। রাজার মতো জীবন সম্ভোগের সুযোগ আর কার আছে? আজ তুমি রানী শিখরিণীর জন্য লালায়িত, কাল তার প্রতি তোমার অরুচি হবে, নূতন সম্ভোগ তৃষা জাগবে। এই সুযোগ ছেড়ো না কোকবর্মা, মানুষের জীবনে এমন সুযোগ একবারই আসে। সমস্ত প্রস্তুত। অগ্নিবর্মার অন্তরঙ্গ অর্জুন সেন তাকে মদন রস খাইয়ে উন্মত্ত করে রেখেছে। আমার সংকেত পেলেই তাকে বিষ খাওয়াবে। তুমি ইচ্ছা করলে কালই গৌড়ের রাজা হতে পারো। কোকবর্মা কিন্তু ভিজিবার পাত্র নয়। দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, ওইটি হবে না। আমি অগ্নিবর্মাকে সিংহাসন থেকে নামাতে রাজি আছি, তার সিংহাসনে বসতে রাজি নই। আমার শেষ কথা শুনুন, অগ্নিবর্মার যদি হঠাৎ মৃত্যু হয়,
আমি সৈন্য নিয়ে রাজপুরী দখল করব। রাজপুরীতে যা ধনরত্ন আছে লুট করব, রানীকে লুট করব, তারপর নিজের মণ্ডলে ফিরে যাব। ইতিমধ্যে আপনার যাকে ইচ্ছা রাজা করুন, আমার আপত্তি নেই। কোদণ্ড মিশ্র হতাশ ভাবে বলিলেন, কিন্তু রাজা পাবো কোথায়? কে এমন আছে যাকে দেশের লোক আজ রাজা বলে মেনে নেবে? সেনাপতিরা যাকে স্বীকার করবে? আজ যদি শশাঙ্ক দেবের একটা বংশধর থাকতো, শশাঙ্ক দেবের বংশধর তখন ঠিক দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে। বদ্ধ দ্বারে টোকা পড়িল। কোক বর্মা চমকিয়া তরবারিতে হাত দিল। কোদণ্ড মিশ্র জিজ্ঞাসা করিলেন, কে? ওই বুড়ির স্বর আসিল। ঠাকুর, জেগে নাকি গো? একবার দৌড় খুলবে, আমি গঙ্গার আই। কোদণ্ড মিশ্র অনেকটা আশ্বস্ত হইলেন, কিন্তু তাহার শঙ্কা সম্পূর্ণ দূর হইল না। কোক বর্মাকে তিনি নীরব অঙ্গুলি সংকেতে ঘরের একটি কোণ দেখাইয়া দিলেন। কোণে দড়ি হইতে একটি কাপড় শুকাইতেছিল। কোক বর্মা তাহার পিছনে গিয়া লুকাইল। কোদণ্ড মিশ্র তখন দীপ হস্তে উঠিলেন, দ্বার খুলিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইলেন। বিরক্ত স্বরে বলিলেন, এত রাত্রে তোমার আবার কি চাই গঙ্গার আই? কিন্তু আই বুড়িকে উত্তর দিতে হইল না। তৎপূর্বেই কোদণ্ড মিশ্রের দৃষ্টি বজ্রের উপর পড়িল। তিনি দ্রুত নিঃশ্বাস টানিয়া বলিয়া উঠিলেন, কে 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 তুমি? বজ্র এতক্ষণ আলোক চক্রের কিনারায় দাঁড়াইয়াছিল, এখন কোদণ্ড মিশ্রের সম্মুখে আসিয়া বলিল, আপনি আর্য কোদণ্ড মিশ্র? শশাঙ্ক দেবের মন্ত্রী ছিলেন? কোদণ্ড মিশ্র স্খলিত স্বরে বলিলেন, হ্যাঁ, তুমি? বজ্র যুক্ত করে প্রণাম করিয়া বলিল, আমার নাম বজ্রদেব। বজ্রদেব? তুমি কি? না না, এখন কিছু বলো না, এসো এসো, আমার ঘরে এসো। কোদণ্ড মিশ্র হাত ধরিয়া বজ্রকে ঘরের মধ্যে টানিয়া লইলেন এবং দ্বার বন্ধ করিয়া দিলেন। আই বুড়ি কিছুক্ষণ হা করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর আপন মনে বিজ বিজ করিতে করিতে নিজ গৃহে ফিরিয়া গেল। ঘরের মধ্যে কোদণ্ড মিশ্র কম্পিত হস্তে দীপ দণ্ডে প্রদীপ রাখিলেন। দীর্ঘকাল সম্মোহিতের ন্যায় বজ্রের পানে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, যদি 20 বছর কেটে না যেত, বলতাম তুমি মানব দেব। বজ্র বলিল, মানব দেব আমার পিতা। বৎস, উপবিষ্ট হও। তুমি দৈব প্রেরিত হয়ে এসেছ। তোমার নাম বজ্রদেব। বজ্রের মতোই তোমাকে আমি ব্যবহার করব। উভয়ে উপবিষ্ট হইলেন। এতক্ষণে কোকবর্মা বস্ত্রের অন্তরাল হইতে বাহির হইয়া আসিল। বজ্রকে কুটিল নেত্রে নিরীক্ষণ করিয়া বলিল, এ কে? কোদণ্ড মিশ্র উদ্দীপ্ত চক্ষে বলিলেন, মানবদেবের পুত্র বজ্রদেব। কোক বর্মা, এতদিন রাজা খুঁজছিলাম, এতদিনে রাজা পাওয়া গেছে। কোক বর্মা বজ্রের প্রতি তির্যক দৃষ্টিপাত করিয়া কহিল, মানবদেবের পুত্র? মানবদেবের পুত্র ছিল না, হতে পারে এ ব্যক্তি তার দাসী পুত্র। বজ্র কোক বর্মার পানে চক্ষু তুলিল, স্থির দৃষ্টিতে তাহাকে বিদ্ধ করিয়া ধীর স্বরে কহিল, আমার পিতার সঙ্গে আমার মাতার বিবাহ হয়েছিল। কোক বর্মা আরো কিছু বলিতে যাইতেছিল, কোদণ্ড মিশ্র বাধা দিয়া বলিলেন, ও প্রসঙ্গ অবান্তর। তুমি নিঃসন্দেহে মানব দেবের পুত্র। শুধু তোমার আকৃতি নয়, তোমার বাহুর অঙ্গদ তাহার সাক্ষী। ও অঙ্গদ আমি চিনি। কর্ণ সুবর্ণে এমন অনেক প্রাচীন লোক আছে
যারা তোমাকে মানবদেবের পুত্র বলে চিনতে পারবে। আমার পক্ষে তাই যথেষ্ট। শশাঙ্ক দেবের পৌত্রকে সিংহাসনে বসালে গৌড় দেশে কেউ আপত্তি করবে না। কোক বর্মা ঈষৎ মুখ বিকৃতি করিয়া বলিল, যাক, রাষ্ট্র বিপ্লবে তাহলে আর কোনো বাধা নেই। কোদণ্ড মিশ্র বলিলেন, না, আর বাধা নেই। কোক বর্মা, তুমি আজ ফিরে যাও, তোমার সৈন্যদের প্রস্তুত রেখো, ঠিক সময়ে আমি তোমাকে সংবাদ পাঠাবো। ভালো, আমার পণ মনে আছে? আছে, তুমি যা চাইবে তাই পাবে। তোমারই বাহুবলের উপরই আমরা নির্ভর করে থাকব। কোক বর্মা বিদায় লইল। খেয়া ঘাটের অন্ধকারে তাহার ডিঙি বাঁধা ছিল। কোক বর্মা যাইবার সময় বজ্রের সুঠাম সুন্দর দেহের প্রতি একটা ঈর্ষাবঙ্কিম দৃষ্টি নিক্ষেপ করিয়া গেল। সুদর্শন পুরুষ সে সহ্য করিতে পারে না। সে রাত্রে বজ্র ও কোদণ্ড মিশ্র শয্যা গ্রহণ করিলেন না। প্রদীপের দুই পাশে বসিয়া সমস্ত রাত্রি কথা হইল। কোদণ্ড মিশ্র মাঝে মাঝে উঠিয়া প্রদীপের তৈল পূর্ণ করিয়া দিতে লাগিলেন। বজ্র আপন জীবন বৃত্তান্ত বলিল। গ্রামের জীবন, গ্রাম হইতে যাত্রা, শীলভদ্রের সহিত সাক্ষাৎ, কর্ণ সুবর্ণে বাস, বহিত্রে অপহরণের দুশ্চেষ্টা, সমস্তই বিবৃত করিল। অপরপক্ষে কোদণ্ড মিশ্র তাহার 20 বর্ষব্যাপী ষড়যন্ত্রের কাহিনী ব্যক্ত করিলেন। অবজ্ঞা, দৈন্য, বিফলতা তাহার সংকল্প টলাইতে পারে নাই। এতদিনে নিয়তির চক্র ঘুরিয়াছে। বর্মবংশের উচ্ছেদ করিয়া শশাঙ্কদেবের বংশধরকে গৌড়ের সিংহাসনে বসাইয়া তিনি ব্রত উদযাপন করিবেন। বজ্রবৃদ্ধের আশা আকাঙ্ক্ষার কথা শুনিল, কোনো আপত্তি করিল না। কাল প্রাতে সে যে গ্রামে ফিরিয়া যাইতে মনস্থ করিয়াছিল, তাহা আর তাহার মনে রহিল না। বাহিরে কাক কোকিলের ডাক শুনিয়া তাহাদের চৈতন্য হইল রাত্রি শেষ হইয়াছে। কোদণ্ড মিশ্র বজ্রের কাঁধে হাত রাখিয়া বলিলেন, বৎস, যতদিন না রাজপুরী অধিকৃত হয় তুমি এখানেই থাকো। কর্ণ সুবর্ণে ফিরে যাবার প্রয়োজন নেই। আমার অনেক কাজ, অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কর্ণ সুবর্ণে যেতে হবে। আমি গঙ্গার আইকে বলে দেব, সে তোমার সেবা যত্ন করবে। বজ্র কুটিরের বাহিরে আসিয়া দেখিল সম্মুখেই বিপুল বিস্তার ভাগীরথী। পরপারের আকাশে সিঁদুরের রং ধরিয়াছে, এখনো সূর্যোদয় হয় নাই। স্রোতের মাঝখান দিয়া একটি হাঙর মুখ বহিত্র ভাসিয়া যাইতেছে, তাহার পিছনে আরো কয়েকটি বহিত্র, তাহারা সাগরে যাইতেছে। বহিত্রগুলির পট্টপত্তনের উপর মানুষের চলাফেরা দেখা যাইতেছে। নাবিকেরা পাল তুলিতেছে। গুণ বৃক্ষের শীর্ষে আর কাঠের উপর বসিয়া দিশারু দিং নির্ণয় করিতেছে। বজ্র হাঙর মুখ বৈত্রটিকে চিনিল, কিন্তু উহার মধ্যে যে বিম্বাধর ও বটেশ্বর বন্দী আছে তাহা জানিতে পারিল না। 20 পরিচ্ছেদ। নরকের দ্বার। দিনটা আলস্য ও কর্মহীনতার মধ্যে কাটিয়া গেল। কোদণ্ড মিশ্র প্রভাতেই স্নান আদি সমাপন করিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিলেন। বৃদ্ধের জীর্ণ শরীরে কর্মপ্রেরণা শতগুণ বৃদ্ধি পাইয়াছিল। বজ্র শূন্য কুটিরে কিয়ৎকাল বসিয়া রহিল, তারপর আলস্য ভঞ্জন করিয়া বাহির হইল। তাহার মনের অবস্থা এখন স্থিমিত। সে যেন বিবাহের বর, তাহাকে ঘিরিয়া সকল তৎপরতা, অথচ সে নিজে নিষ্ক্রিয়। বজ্র বাহিরে আসিয়া কাল রাত্রে যে দিক হইতে আসিয়াছিল সেই দিকে চলিল। মাঝে মাঝে ছোট ছোট কুটির, তাহার চারিপাশে শাক, কন্দ, ফল,
ফুলের উদ্যান। কুটিরগুলিতে মানুষ নাই, বোধহয় সকলেই কর্ণ সুবর্ণের হাটে গিয়াছে। ইহাদের গৃহে চুরি করিবার মতো কোনো তৈজস নাই, তাই ইহাদের মনে কোনো দুশ্চিন্তাও নাই। এইরূপ কয়েকটি গৃহের পরে একটি কুটিরের সম্মুখীন হইয়া বজ্র গঙ্গাকে দেখিতে পাইল। গঙ্গা দাওয়ায় বসিয়া পায়ের উপর সলিতা পাকাইতেছিল। হাসি মুখে বজ্রকে অভ্যর্থনা করিল, বলিল, এসো, আই এক কাঁদি কলা আর ইঁচড় নিয়ে কান সোনায় বেচতে গেছে, এক্ষুনি আসবে। গঙ্গা দাওয়ায় পাটি বিছাইয়া দিল। ধামেতে করিয়া এক ধামি মুড়ি ও গুড় আনিয়া বজ্রকে খাইতে দিল। উঠানের লতা হইতে ক্ষীরিকা পাড়িয়া দিল। বজ্র পরম তৃপ্তির সহিত মুড়ি চিবাইতে লাগিল। গঙ্গার আজ আর কোনো সংকোচ শঙ্কা নাই। সে সলিতা পাকাইতে পাকাইতে গল গল করিয়া কথা বলিতে লাগিল, আর থাকিয়া থাকিয়া বজ্রের অঙ্গদের পানে মুগ্ধ দৃষ্টিতে দেখিতে লাগিল। বজ্র তাহা দেখিয়া বলিল, দেখবে, বলিয়া অঙ্গদটি খুলিয়া তাহার হাতে দিল। গঙ্গা যেন স্বর্গ পাইল হাতে। দুই চক্ষে আনন্দ এবং সম্ভ্রম ভরিয়া সে অঙ্গদটিকে ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। অনেকক্ষণ দেখিবার পর গভীর পরিতৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া অঙ্গদ বজ্রকে ফিরাইয়া দিল। বজ্র লক্ষ্য করিল, গঙ্গার মুখে ক্ষণেকের জন্যেও লোভ বা গৃহ্ণতা প্রকাশ পাইল না। যাহাদের কিছু নাই তাহারাই বোধ করি নির্লোভ হইতে পারে। আই বুড়ি ফিরিয়া আসিল। কলা ও ইঁচড় বিক্রি করিয়া সে কাঁকড়া কিনিয়াছে। ঘটা করিয়া অতিথির জন্য পঞ্চব্যঞ্জন রাঁধিতে বসিল। কাঁকড়া কুটিতে বসিয়া গঙ্গার আহ্লাদের সীমা নাই। দ্বীপ্রহরে বজ্র ভাগীরথীতে স্নান করিয়া আসিল। তারপর উদর পূর্ণ করিয়া বুড়ির রান্না অতি সুস্বাদু অন্ন ব্যঞ্জন গ্রহণ করিল। আহারের পর হরিতকি চর্বণ করিতে করিতে বজ্র কোদণ্ড মিশ্রের কুটিরে ফিরিয়া গেল। দেখিল তিনি এখনো আসেন নাই। সে নল পাটি পাড়িয়া শয়ন করিল। কাল রাত্রে জাগরণ গিয়াছে, তাহার চক্ষু মুতিয়া আসিল। ক্রমে সে অশান্ত অর্ধনিদ্রায় আচ্ছন্ন হইয়া পড়িল। যখন তাহার ঘুম ভাঙিল তখন দিন প্রায় শেষ হইয়া আসিয়াছে। বজ্র দেহের জরিমা দূর করিয়া বাহিরে আসিল। কোদণ্ড মিশ্রের দেখা নাই। তিনি এখনো ফিরিয়া আসেন নাই, কিংবা হয়তো ফিরিয়াছেন, আবার বাহির হইয়াছেন। বজ্র ঘুমাইয়াছিল, তাই জানিতে পারে নাই। বজ্র অনিশ্চিত ভাবে কিছুক্ষণ ইতস্তত করিল, তারপর ভাগীরথীর তীর ধরিয়া ভ্রমণে বাহির হইল। নিশ্চেষ্ট ভাবে কুটিরে বসিয়া থাকিয়া লাভ নাই। সে উত্তর মুখে চলিল। এখানে জনবসতি অধিক নাই। স্থানে স্থানে দুই চারিটি বিচ্ছিন্ন কুটির। শূন্য তীর ধরিয়া চলিতে চলিতে সে ক্রমে ময়ূরাক্ষী ও ভাগীরথীর সঙ্গম স্থলে উপস্থিত হইল। ময়ূরাক্ষীর ধারা ভাগীরথীর তুলনায় সংকীর্ণ, কিন্তু যেখানে দুই স্রোত মিলিত হইয়াছে সে স্থান তরঙ্গ সমাকুল। গত রাত্রে বজ্র এই স্রোত অন্ধকারে পার হইয়াছিল। এই সঙ্গম স্থলের অপর পারে কোণের উপর বহু শিখর যুক্ত তুঙ্গ রাজপ্রাসাদ। এদিকটা প্রাসাদের পশ্চাৎ ভাগ। দুই দিক হইতে উচ্চ প্রাকার আসিয়া নদীর কিনারায় দুইটি বিপুল স্তম্ভে পরিণত হইয়াছে। মাঝের অবকাশ স্থলে অবরোধের স্নান ঘাট। সারি সারি দীর্ঘ সমান্তরাল সোপান উচ্চ সৌধতল হইতে নামিয়া
নদী গর্ভেই নিমজ্জিত হইয়াছে। বজ্র দাঁড়াইয়া দেখিতে লাগিল, দুই তীরের মাঝখানে অনুমান ৩-৪ রজ্জুর ব্যবধান। অস্তমান সূর্যের তির্যক আলোকে প্রাসাদ ও ঘাট স্পষ্ট দেখা যাইতেছে। প্রাসাদ যেন সুপ্ত, কোথাও কর্মচঞ্চলতা নাই। ঘাটে কয়েকটি পুরনারী জলে নামিয়া গা ধুইতেছে। আসন্ন দুর্যোগের কোনো পূর্বাভাস সেখানে নাই। বজ্র ময়ূরাক্ষের তীর ধরিয়া আবার চলিতে লাগিল, কিন্তু তাহার দৃষ্টি পরপারে প্রাসাদের উপরে ন্যস্ত হইল। তাহার অন্তরে কোনো বিপুল হৃদয়াবেগ উত্থিত হইল না, কেবল নির্লিপ্ত শ্লথ চিন্তার ক্রিয়া চলিতে লাগিল। তাহার পিতামহের রচিত ওই রাজপুরী, কোদণ্ড মিশ্রের চেষ্টা সার্থক হইবে কি? কপর্দকহীন বৃদ্ধ ব্রাহ্মণ একটা রাজ্য ওলটপালট করিয়া দিবে, ইহা কি সম্ভব, না ইহা স্বপ্ন? রাজপুরী পিছনে পড়িয়া রহিল। বজ্র খেয়া ঘাটের নিকট উপস্থিত হইল। এখানে খেয়া ঘাটের আশেপাশে জনবসতি অধিক। খেয়াতরি যাত্রীদের পারাপার করিতেছে। ওপারেও ক্ষুদ্র একটি খেয়াঘাট। বজ্র অদূরে উচ্চ পাড়ের উপর এক বৃক্ষতলে বসিয়া দেখিতে লাগিল। দর্শনীয় কিছু নয়, তবু তৃপ্ত মনে বসিয়া দেখা যায়। অল্পকাল পরে সূর্যাস্ত হইল। খেয়া মাঝি নৌকা বাঁধিয়া প্রস্থান করিল। ঘাট শূন্য হইয়া গেল। বজ্র উঠিয়া আবার নদীর তীর ধরিয়া ফিরিয়া চলিল। রাজপ্রাসাদের সমান্তরালে আসিয়া দেখিল, যেখানে প্রাসাদ ছিল সেখানে পিণ্ডীভূত অন্ধকার। সেই অন্ধকারের জঠর হইতে ২-৪টি বর্তিকার ক্ষীণ রশ্মি নদী বক্ষে প্রতিবিম্ব ফেলিয়া কাঁপিতেছে। বজ্র যখন কোদণ্ড মিশ্রের কুটির সম্মুখে ফিরিয়া আসিল, তখন দিবালোক সম্পূর্ণ লুপ্ত হইয়াছে। কোদণ্ড মিশ্র ফিরিয়াছেন, কুটির কক্ষেই আছেন। বদ্ধ দ্বারের ফাঁকে আলো দেখা যাইতেছে। বজ্র দাওয়ায় উঠিয়া ঘরের মধ্যে মৃদু জল্পনার শব্দ শুনিতে পাইল। সে দ্বারের বাহিরে দাঁড়াইয়া পড়িল। হয়তো কোনো গূঢ় পুরুষ আসিয়াছে। বজ্র একটু দ্বিধা করিল। তারপর দ্বারের ফাঁক দিয়া তাহার দৃষ্টি ভিতরে প্রবেশ করিল। সেখানে কোদণ্ড মিশ্রের সম্মুখে যাহাকে বসিয়া থাকিতে দেখিল, তাহাতে সে বিস্ময়ে পিছাইয়া আসিল। কুহু কোদণ্ড মিশ্রের সহিত মুখোমুখি বসিয়া কুহু কথা কহিতেছে। তাহার অঙ্গ ঘিরিয়া নীল রঙের উড়না, কিন্তু চিনিতে কষ্ট হয় না। সেই মিষ্ট দুষ্ট হাসি ভরা মুখ। কুহু কোথা হইতে আসিল? কোদণ্ড মিশ্রের সহিত তাহার কি সম্বন্ধ? দ্বারের বাহিরে নির্বাক দাঁড়াইয়া বজ্র শুনিতে পাইল, কোদণ্ড মিশ্র বলিতেছেন, এই লিপি নাও, অর্জুন সেনকে আজ রাত্রেই দিও। আর মুখে বলো, সমস্ত প্রস্তুত, অমাবস্যার তিথি যেন ভ্রষ্ট না হয়। কুহু বলিল, বলবো। অমাবস্যা কবে? পরশু, সেই রাত্রির মধ্যযামে। যে আজ্ঞা। আজ তাহলে উঠি, ফিরতে দেরি করলে রানী সন্দেহ করবে। স্বস্তি। কুহু সন্তর্পণে দ্বার খুলিয়া বাহিরে আসিল। তারপর বজ্রকে দেখিয়া সেও বজ্রাহতবৎ চাহিয়া দাঁড়াইল। দুইজনেই নির্বাক।
এই সময় ঘরের ভিতর হইতে কোদণ্ডদেবের কণ্ঠস্বর আসিল। কে কে বাইরে? বজ্র চমকিয়া বলিল, আমি বজ্র। এসো বৎস, ভিতরে এসো। বজ্র দ্বিধা ভরে দ্বারের দিকে অগ্রসর হইলে কুহু চকিতে হাত তুলিয়া কি যেন ইশারা করিল। তারপর বাহিরের অন্ধকারে মিলাইয়া গেল। ঘরে প্রবেশ করিয়া বজ্র কোদণ্ড মিশ্রের সম্মুখে উপবিষ্ট হইল। বৃদ্ধের মুখে চোখে তীব্র উত্তেজনা, শুষ্ক দেহে তিল মাত্র অবসাদ নাই। তিনি নিম্নকণ্ঠে আজিকার সমস্ত দিনের তৎপরতা বজ্রকে শুনাইয়া চলিলেন। কর্ণ সুবর্ণে এখনো অনেক ধার্মিক ও ব্রাহ্মণ ব্যক্তি আছে, যাহারা বর্তমান রাজা রানীর কুক্রিয়া ও জঘন্য জীবনযাত্রার জন্য উত্তক্ত হইয়া উঠিয়াছে। শশাঙ্কদেবের বংশধর সিংহাসনে বসিলে তাহারা আনন্দিত হইয়া সহায়তা করিবে। ব্যবস্থা সমস্তই প্রস্তুত। অমাবস্যার রাত্রে অগ্নিবর্মার নারকীয় জীবন শেষ হইবে। পরদিন প্রাতে কোকবর্মার সৈন্যগণের সাহায্যে বজ্র রাজপুরী অধিকার করিবে। নগরে শাসন ডিন্ডিম প্রচারিত হইবে। অগ্নিবর্মার মৃত্যু এবং বজ্রের রাজ অভিষেকের কথা ঘোষিত হইবে। কোকবর্মা যাহা চায় তাহা লইয়া নিজের দেশে চলিয়া যাইবে। 200 বাছাই করা খাস যোদ্ধা সংগ্রহ হইয়াছে, তাহারা রাজপুরী রক্ষা করিবে। কোদণ্ড মিশ্র তখন নিশ্চিন্ত হইয়া নূতন শাসনতন্ত্র প্রবর্তিত করিবেন। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আসিবে। বজ্র মনোযোগ দিয়া শুনিল, কিন্তু মনের মধ্যে কোনো প্রকার তীব্র আগ্রহ অনুভব করিল না। তাহাকে সিংহাসনে বসাইবার জন্য এত উদ্যোগ আয়োজন, অথচ তাহার অন্তর যেন এই জটিলতা কুটিলতায় সায় দিতেছে না। পিতা পিতামহের সিংহাসন তাহার প্রাপ্য, সে তাহা চায়, কিন্তু রাষ্ট্রনীতির কূট চক্রান্ত, বিষ প্রয়োগে নরহত্যা সে স্বচ্ছন্দ মনে গ্রহণ করিতে পারিতেছে না। ইহা অপেক্ষা যুদ্ধক্ষেত্রে রক্তস্রোত প্রবাহিত করিয়া এ প্রশ্নের মীমাংসা হইলে সে অধিক সুখী হইত। কিন্তু মনের সূক্ষ্ম ভাবনা মুখে প্রকাশ করিতে সে অভ্যস্ত নয়। প্রকাশ করিয়াই বা লাভ কি? সে শুধু জিজ্ঞাসা করিল, আমার কর্তব্য কিছু কি আছে? কোদণ্ড মিশ্র বলিলেন, উপস্থিত কিছু না, তুমি কেবল অমাবস্যার রাত্রি পর্যন্ত নিজেকে প্রচ্ছন্ন রাখবে, আর কোনো কর্তব্য নেই। আমার ঘরে এখন অনেক লোকের যাতায়াত হবে, তোমার এখানে না থাকাই ভালো। তুমি আই বুড়ির ঘরে থাকবে। আরো 2-4 কথার পর বজ্র বাহিরে আসিল। আকাশে অসংখ্য নক্ষত্র ফুটিয়াছে। নিম্নে কুটিরগুলিতে মৃৎ প্রদীপের ক্ষুদ্র শিখা। বজ্র অন্য মনে আই বুড়ির কুটিরের দিকে পা বাড়াইয়াছে, এমন সময় একজন আসিয়া তাহার হাত ধরিল। মধুমথন, কুহু। কুহু এতক্ষণ বাহিরের অন্ধকারে লুকাইয়া অপেক্ষা করিতেছিল। বজ্র তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুমি এখানে? কুহু প্রতিধ্বনি করিল, তুমি এখানে? বজ্র সংক্ষেপে নিজের নদী সন্তরণ কাহিনী বলিল, তারপর প্রশ্ন করিল, কিন্তু কোদণ্ড মিশ্রের কাছে তুমি এলে কি করে? তার সঙ্গে তোমার কি সম্বন্ধ? কুহু বলিল, আছে, পরে বলবো। কাল আমি মদিরা গৃহে গিয়েছিলাম, দেখলাম দোর বন্ধ, কেউ নেই। কি যে দুঃখ হয়েছিল। বজ্র লক্ষ্য করিল কুহু হাত ধরিয়া তাহাকে একদিকে লইয়া যাইতেছে। সে বলিল, কোথায় যাচ্ছ? কুহু বলিল, চলো, আমাকে রাজপুরীতে পৌঁছে দেবে। কিন্তু খেয়া তো বন্ধ, নদী পার হতে কি করে হব? আমার উপায় আছে, এসো। কুহু তাহার বাহু জড়াইয়া লইল। দুইজনে নক্ষত্রবিদ্ধ অন্ধকারের ভিতর দিয়া চলিল।
খেয়া ঘাটের খেয়াতরির পাশে একটি মোচার খোলার মতো ছোট্ট ডিঙি বাঁধা আছে। এটি অবরোধের নারীদের ব্যবহার্য ডিঙি। ঘাটের এক কোণে স্তম্ভের গায়ে অর্ধ নিমজ্জিত হইয়া বাঁধা থাকে। পুরীর দাসীরা প্রয়োজন হইলে ব্যবহার করে। কুহু ও বজ্র সেখানে উপস্থিত হইল। কুহু বলিল, তুমি আগে ওঠো, বৈঠা ধরো। বজ্র উঠিয়া বসিয়া বৈঠা ধরিল। কুহু পিছনের গলুইয়ে উঠিয়া বাঁধন খুলিয়া দিল। বজ্র জিজ্ঞাসা করিল, রাজপুরী কোন দিকে? কিছুই যে দেখা যায় না অন্ধকারে। কুহু বলিল, ভাবনা নেই, দুবার দাঁড় টেনে স্রোতের মুখে ডিঙি ছেড়ে দাও, আপনি রাজপুরীর ঘাটে গিয়ে লাগবে। বজ্র তাহাই করিল। আঁধারে ডিঙি ভাসিয়া চলিল। এতক্ষণে বজ্র অন্তরের মধ্যে একটা সহর্ষ উত্তেজনা অনুভব করিতে লাগিল। অসংখ্য অপরিচিত ব্যক্তির ভিড়ের মধ্যে ঘুরিতে ঘুরিতে সে যেন হঠাৎ একান্ত আপনার জনকে খুঁজিয়া পাইয়াছে। মনের আনন্দে হাসিয়া সে বলিল, কুহু, তোমার সঙ্গে যে আবার দেখা হবে তা একবারও ভাবিনি। কুহু বলিল, আমিও না, কিন্তু ঘাট এসে পড়েছে। ঘাটের পাষাণে ডিঙি ঠেকিল। দুইজনে অবতরণ করিল। কুহু স্তম্ভের গায়ে লোহার আংটার গায়ে ডিঙি বাঁধিল। তারপর আসিয়া বজ্রের হাত ধরিল। বজ্র বলিল, এবার আমি ফিরে যাই। কুহু বজ্রের কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, মহারাজ বজ্রদেব, আজ আপনাকে ছাড়ব না, দাসীর ঘরে পায়ের ধুলো দিতেই হবে। মহারাজ বজ্রদেব! এই সম্বোধন শুনিয়া বজ্র যেন ক্ষণিকের জন্য মন্ত্রমূঢ় হইয়া গেল। কুহু হাত ধরিয়া তাহাকে রাজপুরীর মধ্যে লইয়া চলিল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল গৌর মল্লারের 10ম পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এইভাবে পর্ব পাঠ আমি আমার পাঠের সুবিধার জন্য করেছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। গৌর মল্লারের অপর পর্বগুলি শুনবেন কিভাবে? এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে আমার চ্যানেলের হোম পেজ খুলে গেলে পাবেন প্লেলিস্টে দেখবেন গৌর মল্লার রয়েছে। তাহলে সেই পর্বগুলো শুনুন যতক্ষণ না আবার নূতন পর্ব আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।